বরগুনা জেলার তালতলী থানায় উনি মূলত একসময় ডে লেবারার ছিলেন এবং একসময় রিক্সাও চালাতেন। ঢাকা চলে আসেন রিক্সা চালানোর কথা বলে। তো উনি ঢাকা এসে মিরপুর এলাকায় বসবাস শুরু করেন এবং মিরপুর, গাবতলী, তারপরে তুরাগ নদী, আমিনবাজার এই অঞ্চলে উনি লেবারের কাজ করতে থাকেন। বালি উত্তোলন, বালি নামানো ওঠানো এই ধরনের লেবারের কাজ দিয়ে ওনার জীবন শুরু করেন। এক পর্যায়ে উনি এই কাজ করতে করতে একটি সংগঠন তৈরি করেন, চাঁদাবাজি করা, সন্ত্রাসী করা, ডাকাতি করা, এই ধরনের একাধিক উনি টিম তৈরি করেন এবং এই টিমকে নিয়ে উনি অত্র এলাকায় গত প্রায় 15 বছর যাবৎ এই ডাকাতি, চাঁদাবাজি, বিশেষ করে বালি উত্তোলন, বালির ড্রেজার, তারপরে বালি পরিবহন এই ক্ষেত্রগুলোতে উনি চাঁদাবাজি করেন এবং ডাকাতি করেন। তো এরই ধারাবাহিকতায় 2018 সালে উনি একটি টিম নিয়ে ডাকাতি করেছিলেন কিছুদিন আগে। এই ডাকাতির টাকা ওনারা ইনিশিয়ালি একজনের কাছে রাখতেন, ওনাদের যে টিম মেম্বার থাকে সেই টিম মেম্বারের মধ্যে একজনের কাছে রাখতেন। তো আমাদের আজকের এই ঘটনার যিনি ভিকটিম আজহার ওরফে আজাদ, ওনার কাছে টাকাটি রাখা ছিল। তো পরবর্তীতে ওনার টাকা যখন সবাই ভাগ করে নিতে চেয়েছেন তখন এই ভাগ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়। এই দ্বন্দ্ব হওয়ার প্রেক্ষিতে ওনারা পরিকল্পনা করেন, যিনি আমাদের মামলার 1 নম্বর আসামি মজিবুর আকন ওরফে টেক্কা এবং ওনার সেকেন্ড ইন কমান্ড রুহুল আমিন লেদু, যিনি এখন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জেলহাজতে আছেন। তো এরা দুজন এবং আরও তাদের সহযোগী শামিন, এই 3 জনকে নিয়ে তারা পরিকল্পনা করে যে তাদেরই আর একজন সদস্য আমাদের ভিকটিম আজহারকে তারা হত্যা করবেন। তো এই পরিকল্পনার অংশ হিসেবে ওনারা 2018 সালের 14 ডিসেম্বর ওনারা নৌকা ভাড়া করেন, ট্রলার ভাড়া করেন এবং ট্রলারে ডাকাতির কথা বলেই আজহারকে নিয়ে আসেন। আজহার থাকতেন তার ভাইয়ের সঙ্গে গাজীপুরে। তো গাজীপুরে যখন আজহার তার ভাইয়ের বাসা থেকে বের হন, তার ভাই এবং পরিবারের সদস্যবৃন্দ জানতেন যে আজহার চাকরি করেন। তো উনি যথারীতি 14 ডিসেম্বর ওনার বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে এসেছেন মিরপুরে। আর এরা এদের পরিকল্পনা অনুযায়ী ট্রলারে তাকে উঠিয়েছেন যে আমরা ডাকাতি করব এবং আমরা আগের ন্যায় আমরা যে কাজগুলি করি সেই কাজগুলি করব। এই প্রেক্ষিতে যখন তারা মাঝ নদীতে যায়, গিয়ে তার সঙ্গে বাকবিতণ্ডা হয় এবং একটি পর্যায়ে তারা তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী চাপাতি দিয়ে কুপিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। হত্যা করবার পরে তার লাশ গুম করবার জন্য ওই তুরাগ নদীতেই তার লাশ ডেড বডি ফেলে দেওয়া হয়। তো তারপরে যথারীতি সন্ধ্যার সময় যখন বা রাতে যখন তার বাসায় ফিরবার কথা ছিল, যখন ভিকটিম আজাদ বাসায় ফিরেন না, তখন তার ভাই সন্ধান করতে থাকেন, ফোন দিতে থাকেন, কিন্তু তার কোনো সন্ধান পান না, ফোন বন্ধ পান। এরপরে 2-3 দিন তিনি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। ঘটনার 3 দিন পরে 17 ডিসেম্বর 2018 সালে উনি জানতে পারেন যে তুরাগ নদীতে একজন অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ ভাসছে। তখন উনি গাজীপুর থেকে ওনার আত্মীয়স্বজনকে নিয়ে তুরাগ নদীতে এসে লাশ আইডেন্টিফাই করেন যে এটি আজাদের লাশ, তার ছোট ভাইয়ের লাশ। তারপরে যথারীতি সাভার থানায় একটি হত্যা মামলা দায়ের হয় অজ্ঞাতনামা আসামিদেরকে উল্লেখ করে। এরপরে মামলা তদন্ত চলতে থাকে। একটা পর্যায়ে মামলাটি আমাদের পিবিআইয়ের কাছে আসে, মানে ঘটনা কিন্তু 18 সালের। আর আমরা এই মামলাটি কনফার্ম করেছি, আসামি কনফার্ম করেছি এবং তাকে আইডেন্টিফাই করেছি এবং তাকে গ্রেপ্তার করেছি আমরা এই বর্তমান 2024 সালের 10 দিন আগে। তো আমরা যখন তাকে আইডেন্টিফাই করলাম, আইডেন্টিফাই করবার পরে তাকে আমরা বিভিন্ন জায়গায় সন্ধান করতে থাকলাম। দেখলাম যে তার মুভমেন্ট অস্বাভাবিক, কখনো বরগুনা থাকেন, কখনো মিরপুরে থাকেন, কখনো গাজীপুরে থাকেন। এবং আমাদের যিনি 1 নম্বর আসামি মজিবুর আকন, উনি 2টি বিয়ে করেছেন। প্রথম স্ত্রী থাকেন মিরপুরে, তার সঙ্গে তার বনিবনা নেই। দ্বিতীয় স্ত্রী নিয়ে উনি থাকতেন গাজীপুরে এবং মিরপুর এলাকায় এই ধরনের ঘটনা ঘটিয়ে উনি সবসময় গাজীপুরে যেয়ে হাইড আউট করতেন। যখন পরিস্থিতি স্বাভাবিক হতো তখন উনি আবার তার টিমকে দিয়ে আবার কাজ শুরু করতেন। কখনো কখনো তিনি অ্যাবসেন্ট থাকলেও তার টিম এই কাজগুলি করতেন। এবং আমরা যখন তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই, এই খবরটি যখন এই মিরপুরে এবং এই তুরাগ নদী, তারপরে গাবতলী, আমিনবাজার এই এলাকায় যখন জানাজানি হয়, অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন যে আমরা মানববন্ধন করতে চাই অথবা আমরা আরও কিছু মামলা করতে চাই। উনি কন্টিনিউয়াস আমাদের কাছে চাঁদাবাজি করেন এবং আমাদের সঙ্গে মানে আমাদের ভয়ভীতি দেখান এবং আমাদের বাধ্য করেন তার কথা শুনতে। তো আমরা তাদেরকে আহ্বান করি, আসেন আপনারা মামলা করুন, কিন্তু ওনারা পরবর্তীতে পিছিয়ে যান, ভয় পেয়ে যে জামিন পেয়ে ওনারা আবার আক্রমণ করবেন বা তাদেরকে
এভাবে হয়রানি করবেন। তারপর মানববন্ধন করার কথা ছিল, শেষ পর্যায়ে এই জায়গা থেকে তারা পিছিয়ে যায়। তো আমরা এই মজিবুর আকনের পিসিপিআর যাচাই করে দেখেছি যে ওনার বিরুদ্ধে 9টি গুরুত্বপূর্ণ মামলা আছে। তার মধ্যে হত্যা মামলা আছে, অস্ত্র মামলা আছে, ডাকাতি মামলা আছে, বিশেষ ক্ষমতা আইনে মামলা আছে, 9টি মামলা রেকর্ডেড। এবং তার সহযোগী যারা আছেন তাদের বিরুদ্ধেও একাধিক মামলা আছে। এবং ওনার গ্রামের বাড়ি তালতলাতেও আমরা গিয়ে দেখেছি যে উনি যখন যে তালতলাতে ওনার একটি ভাই থাকেন, আরেকজন ভাই থাকেন, সেই ভাইও এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এবং ওনার প্রতিবেশীদের সঙ্গে যখন আমরা কথা বলেছি, একটু ভয় পায়, কথা বলতে চায় না। তারপর আমরা আমাদের পরিচয় দিয়ে যখন গোপনে কথা বলেছি, তখন আমরা দেখেছি যে তার বাড়িতে, এই যে আপনারা আমার পেছনে স্ক্রিনে দেখে থাকবেন, যে একটি বড় বাড়ি নির্মাণ করছেন। অথচ ওনার পরিচয় ছিল উনি ডে লেবারার, উনি এই অন্যায় অপরাধের টাকা দিয়েই কিন্তু এই কাজটি করছেন। এবং এলাকার তার প্রতিবেশীরা জানেন যে উনি ঢাকায় এসে বড় বিজনেস করেন, বালির বিজনেস করেন, এবং ওনার বালির ট্রলার আছে, এবং এমনকি 2টি জাহাজ আছে, এই কথা বলে উনি প্রচার করেছেন। তো এই প্রেক্ষিতে আমরা তার বাড়িতে যাই, বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে তার ভাইকে আমরা ধরার চেষ্টা করি। ভাই পালিয়ে যায়, রাতেই অভিযান করেছিলাম। তো আমরা এখনও ট্রাই করছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে একাধিক ব্যক্তি ছিল, কারণ 4-5 জন মিলে কাজটি করেছে, 6-7 জন মিলে কাজটি করেছে। তো তার মধ্যে আমরা 2 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার ভাই আমাদের নজরদারির মধ্যে আছে, এবং বাকি যারা সদস্য ছিলেন তারাও আমাদের নজরদারির মধ্যে আছে। আমরা বাকি সদস্যকেও গ্রেপ্তার করতে সক্ষম হব আশাবাদ ব্যক্ত করছি। এবং এরা 2 জন, মজিবুর আকন এবং শামীম, তার সহযোগী শামীম, এই 2 জনই আদালতে নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আমরা মামলাটি তদন্ত করছি, এবং বাকি যারা আসামি এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত এবং দীর্ঘদিনের এই চাঁদাবাজি, সন্ত্রাসী এবং ডাকাতি কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদেরকে আমরা আইনের আওতায় আনতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি। যে তার পিছনে কোনো গডফাদার আছে কিনা বা বড় কোনো শক্তি বা ইন্ধন আছে কিনা, এই বিষয়টি আমরা দেখছি। কিন্তু ওনার শুরুটা হয়েছিল নদীতে, যখন রাতে ট্রলারগুলো যাতায়াত করতো রাতের অন্ধকারে, তখন তো মালিক থাকতেন না, লেবাররাই বা শ্রমিকরা কিন্তু নৌকা নিয়ে, ট্রলার নিয়ে বালি উত্তোলন করতেন এবং বালি পরিবহন করতেন। ওই সময়টিকে উনি বেছে নিতেন, এবং ওই তাদেরকে জিম্মি করে, তাদেরকেই আটক করে উনি এই যে মুক্তিপণ্য আদায় করতেন। তারপরে বাধ্য করতেন ওই সময় মোবাইল ফোনের মাধ্যমে, বিকাশের মাধ্যমে টাকা আনতে, এই কাজটি তিনি করতেন। এবং এর পেছনে যদি কেউ সম্পৃক্ত থাকে, আমরা যদি সত্যতা পাই, তাহলে তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। আর এই যে তালতলিতে তালতলিতে তার এই বাড়ি বা এটা ছাড়া তার আর কি সম্পদ আছে? আমরা একদিন অভিযান করতে গিয়ে তার বাড়ি দেখেছি, যে বাড়িটি নির্মাণ কাজ উনি শুরু করেছেন, এটার আনুমানিক এই পর্যন্ত আনুমানিক আমরা ব্যয় ধরেছি যে 70 থেকে 80 লক্ষ টাকার মতো। আর আপনার একটা বড় ঘের করেছেন, মাছের ঘের, বাড়ির সংলগ্নে একটি বড় ঘের করেছেন, যে ওই এলাকাতে আপনি ভিডিওতেও দেখে থাকবেন, যে বড় একটি ঘের করেছেন, যে ঘেরটিও বেশ প্রায় 25-30 বিঘা হবে। ওনার কিন্তু কোনো ল্যান্ড ছিল না, শুধু একটি মানে খুব কুড়ে ঘরের মতো একটি বসতি ছিল। সেইখান থেকেই উনি এই পর্যায়ে এসেছেন। এবং এই অপরাধীরা বারবার সাহস পায় এই ধরনের কর্মকাণ্ড করতে। এটা হচ্ছে আমরা এর জন্য পেছনে যাচ্ছি। যারা গডফাদার বা যাদের ইন্ধন আছে, তাদেরকে যদি খুঁজে বের করতে পারি, তাদেরকে যদি আইনের আওতায় আনতে পারি, তাহলে হয়তো বিষয়টি কিছুটা নিয়ন্ত্রণে আসবে। পুলিশের কাছে রেকর্ডেড মামলাই আছে 9টি। তার মধ্যে সাজাপ্রাপ্ত উনি কিন্তু 3 বছর, একটি মামলায় 3 বছর, একটি মামলায় 5 বছর সাজাও কেটেছেন। তারপরে উনি চার্জশিটভুক্ত আসামি আছেন বেশ কয়েকটি মামলায়, আর বাদবাকি মামলাগুলি চলমান, মানে তদন্তাধীন। আমাদের পুলিশ স্টেশনে যদি রিপোর্ট না হয়, যদি আপনার অভিযোগ না আসে, তাহলে তো পুলিশ জানতে পারে না। যতগুলি অভিযোগ আসছে, প্রত্যেকটি অভিযোগ পুলিশ আমলে নিয়েছেন, মামলা নিয়েছে, এবং পরবর্তীতে তদন্ত করে চার্জশিট দিয়েছে, এবং তার শাস্তিও হয়েছে। এবং আমাদের এই মামলাটিও কিন্তু অনেক পুরাতন, মানে 18 সালের মামলা, 6 বছর আগের মামলা। আমরা এই মামলাটির পিছনে লেগেছিলাম, এবং একটি পর্যায়ে আমরা তাকে তো ট্রেস আউটই করা যায় না, মামলায় অজ্ঞাত ছিলেন উনি। তারপরে আমরা কনফার্ম করে তাকে আমরা আইনের আওতায় আনতে পেরেছি। একটু বলবেন যে আপনি বলছিলেন অনেক পুরান মামলা, 2018 থেকে 2024 কোন ক্লুতে নাকি মামলায় তো এদের নাম উল্লেখ ছিল না, মানে আপনারা কিভাবে আইডেন্টিফাই করলেন যে আসলে সেই? ইয়েস, আমরা যেহেতু ভিকটিমকে আইডেন্টিফাই করেছি যে তারই পার্টনার, তারই শ্রমিক, এবং আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা কিন্তু কাজ করেছি। যেহেতু তার কর্মস্থল আমিনবাজার, সাভার, তুরাগ নদী, এই অঞ্চলগুলো থেকে আমরা গোপনে তথ্য সংগ্রহ করেছি, যে তিনি কী কী কর্মকাণ্ড করতেন, তার জীবনযাত্রা কেমন ছিল, তার মানে অবস্থান কোথায় কোথায়,
এইভাবে আমরা তথ্য নিয়ে তার অবস্থান পেয়েছি গাজীপুরে, তার অবস্থান পেয়েছি বরগুনা, তারপর অবস্থান পেয়েছি মিরপুরে। এবং এই ঘটনার ইমিডিয়েট পরে তার অস্বাভাবিক মানে তার মুভমেন্ট দেখা গিয়েছে, অস্বাভাবিক। মানে আগে যেমন কিছুটা থাকতেন, এক জায়গায় বেশ কিছুদিন থাকতেন, এই ঘটনা ঘটার পরে উনি স্টেবল থাকতেন না, বিভিন্ন জায়গায় উনি দৌড়িয়েছেন, ওনার মোবাইল নাম্বারগুলি বারবার চেঞ্জ করেছেন। তারপরে ওনার এলাকায় যে জায়গাগুলোতে উনি কর্মকাণ্ড করেন, এই এলাকাগুলো থেকে তথ্য নিয়ে দেখেছি উনি বেশ কিছুদিন, এই ঘটনার পরে বেশ কিছুদিন হাইড আউট করেছেন। এই সব কিছু নিয়ে আমাদের একটি সন্দেহ আসে যে যেহেতু তার একদিকে তার কর্মচারী, আরেকদিকে তার মুভমেন্টগুলি অস্বাভাবিক, এবং এই জায়গায় তার কর্মস্থলে উনি কন্টিনিউ করছেন না, বেশ কিছুদিন উনি অ্যাবসেন্ট আছেন, এই 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 সব কিছু মিলিয়ে আমরা সন্দেহ শুরু করি। তারপরে পর্যায়ক্রমে কাজ করতে করতে আমরা তাকে টার্গেট করি, ন্যারোয়িং করতে করতে তাকে টার্গেট করি, যেহেতু উনি বস এবং ওনার আন্ডারে বাদবাকি শ্রমিক এবং ডাকাত সদস্য যারা আছেন তারা কাজ করতেন। ওনাকে টার্গেট করে ওনাকে আমরা প্রথমে পিক করি, তারপরে জিজ্ঞাসাবাদ করবার একটি পর্যায়ে উনি আমাদের তথ্য দেওয়া শুরু করেন। আচ্ছা, তার মানে উনি কি যে গাবতলী এলাকায় ভিজিবল কি ছিল যে শ্রমিক সর্দার হিসাবে? একটি সময় উনি শ্রমিক হিসেবেই কাজ করতেন, সেটা তো বেশ আগের কথা। আর আমাদের ঢাকাতে ম্যাক্সিমাম মানুষ কিন্তু আপনার যারা লেবার বা যারা কাজ করেন এনারাও কিন্তু ভাসমান। একটি মানুষ যখন অপরাধ করেন বা যারা ভিকটিম হন তারা ঢাকা থেকে চলে যান, ভয় পান, কর্ম ছেড়ে চলে যান, এরকম ইস্যুস থাকে, অনেকে অভিযোগও করেন না থানায়। যেহেতু ভিকটিমের কথা বলছেন যে তার কর্মচারী, তার মানে কি বিষয়টা এমন যে তার কোনো একটা প্রতিষ্ঠান বা তার অনেক কিন্তু আছে, যেমন ওই এলাকায় কিন্তু অনেক বড় বড় লেবার সর্দার আছে যারা অনেক বড় নাম করা বা তাদের আন্ডারে শত শত শ্রমিক কাজ করে। বিষয়টা কি এরকম যে এই উনি সাধারণ মানুষের চোখে যে উনি একজন লেবার সর্দার বা ওইখানকার কোনো একটা বালুর ঠিকার মালিক কিনা, এরকম কোনো পরিচয়? না, এরকম পরিচয় উনি দিতেন, এরকম পরিচয় উনি সব জায়গায় দিতেন, একটি নৌকাও উনি পরিচালনা করতেন। তো এটা হচ্ছে মানুষের কাছে নিজেকে হাইড করবার জন্য এই পরিচয়টি দিতেন। আর এই যারা লেবার হিসেবে কাজ করতে আসতেন তারা নৌকার মাঝি বা নৌকার লেবার এরকম কাজ করতে আসতেন, বাট রাতের অন্ধকারে পর্দার অন্তরালে তিনি এই কাজটি করতেন।